নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গলে এএনএম এবং জিএনএম পরীক্ষাকে টার্গেট করে এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে যে ক্লাস শুরু করা হয়েছে, আজকে তার 12 নম্বর ক্লাসে আমরা চলে এলাম। এই ক্লাসের মাধ্যমে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান থেকে বাছাই করা সেরা প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো অবশ্যই প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করবে। আর প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় আমাদের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের এএনএম এবং জিএনএম পরীক্ষাকে টার্গেট করে ফ্রি ক্লাস চলছে। একদিন লাইফ সায়েন্স, একদিন ফিজিক্যাল সায়েন্স এবং সপ্তাহে একদিন আমরা জিকে করিয়ে থাকি। তো অবশ্যই এই ক্লাসগুলো পেতে হলে আমাদের চ্যানেলটিকে ফলো করবে। চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখবো। তার আগে ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে একটু জানিয়ে দেবো যে তোমরা যদি অ্যান্সার জানো, প্রতিটা প্রশ্নের উত্তর দাগ নাম্বার দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবার চেষ্টা করবে। ওকে, প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা দেখে নেব। দেখো প্রথম প্রশ্ন কি বলছে তোমাদের জন্য, তোমাদের স্ক্রিনে। শূন্যস্থানে আলোর গতি ড্যাশ হিসেবে প্রকাশ করা হয়। অপশন এ এ দ্বারা, অপশন বি ভি দ্বারা, অপশন সি বলছে সি দ্বারা, অপশন ডি আই দ্বারা। সো চারটে অপশন রয়েছে, সঠিক উত্তর কোনটা হবে? শূন্যস্থানে আলোর গতি ড্যাশ হিসেবে প্রকাশ করা হয়। আলোর গতিকে আমরা সি চিহ্ন দ্বারা প্রকাশ করি, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। এখানে দেখো অপশন সিতে আমাদের দেওয়া রয়েছে সি দ্বারা প্রকাশ করে থাকি। ভেরি ইম্পর্টেন্ট এখানে। এরপরে অ্যাডিশনাল তথ্যগুলো আমরা দেখে নেব। দেখো আলোর গতিবেগ, তোমাদের এখান থেকে আর একটা প্রশ্ন আসতে পারে, প্রত্যেকে লিখে নাও। লাইট ইয়ার বা আলোকবর্ষ কিসের একক? লাইট ইয়ার বা আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। মহাকাশে কোনো গ্রহ নক্ষত্রের দূরত্ব পরিমাপ করার জন্য কিন্তু আমরা এই আলোকবর্ষ বা লাইট ইয়ার ইউজ করে থাকি। আচ্ছা, আলোর গতিবেগ বা স্পিড অফ লাইটকে আমরা ইউনিভার্সাল কনস্ট্যান্ট হিসাবে বা সার্বজনীন ধ্রুবক হিসাবে সি দ্বারা ডিনোট করে থাকি। ওকে, যার মান হচ্ছে দেওয়া রয়েছে এখানে এত প্রতি সেকেন্ডে, বা 3 লক্ষ কিলোমিটার বা 1,86,000 মাইল পার সেকেন্ড, বা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তোমরা প্রত্যেকটা ইউনিটে মনে রাখার চেষ্টা করবে, কারণ যে কোনো একটা দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। ওকে, বুঝতে পেরেছো? চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। তোমরা প্রত্যেকে অবশ্যই কমেন্টের মাধ্যমে অ্যান্সার করতে থাকো। নেক্সট পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে আরো একটা এখানে তথ্য দেওয়া হচ্ছে তোমাদের। ভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ ভিন্ন হয়। সেই বিভিন্ন মিডিয়ামে আলোর গতিবেগটা কিরকম হয় দেখো এখানে। শূন্যস্থানে আলোর গতিবেগ 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে। জলের মধ্যে আলোর গতিবেগ 140 মাইল প্রতি সেকেন্ডে। কাঁচের মধ্যে 1,24,000 মাইল প্রতি সেকেন্ডে। হীরের মধ্যে 77.500 মাইল প্রতি সেকেন্ডে। ওকে, তো এই টেবিলটা একটু দেখে রাখবে। চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো। ড্যাশ ব্যবহার করে দূরবর্তী উঁচু ভবনের পূর্ণ দৈর্ঘ্যের চিত্র দেখা যাবে। একটি উত্তল দর্পণ, একটি সমতল দর্পণ, একটি অবতল দর্পণ, কোনো বিকল্পটি সঠিক নেই। তো কি ব্যবহারের মাধ্যমে আমরা দূরবর্তী উঁচু ভবনের একটা পূর্ণ দৈর্ঘ্যের চিত্র দেখতে পাবো? সঠিক উত্তরটা হবে উত্তল লেন্স ইউজ করব, তা না? অপশন এ হবে সঠিক উত্তর। উত্তল লেন্স ইউজ করে আমরা এটা কিন্তু দেখতে পাবো। উত্তল লেন্স দ্বারা গঠিত চিত্রটি কি হবে? সর্বদা অসৎ হবে, অসৎ বিম্ব গঠন করবে এবং সমশীর্ষ হবে এবং খর্ব হয়। আর অবতল দর্পণের ক্ষেত্রে এটা হচ্ছে প্রতিবিম্ব কি হয়? অসৎ বিম্ব হয় এবং অবশীর্ষ হয়, সমশীর্ষ হয় না। এরপরে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, অবতল দর্পণের ব্যবহার এবং উত্তল দর্পণের ব্যবহার পরীক্ষাতে আসতে পারে। তো অবতল দর্পণ এর ব্যবহারগুলো দেখো। সেভিং মিরার বা দাড়ি কামানোর সময় যে আয়না ব্যবহার করা হয়। হেড মিরার গাড়ির। আচ্ছা, অপথ্যালমোস্কোপ গাড়ির হেডলাইট, সোলার ফার্নেস ইত্যাদিতে আমরা অবতল দর্পণ ইউজ করি। আর উত্তল দর্পণ কোথায় ইউজ করা হয়? কোনো ভবনের ভিতরে, যানবাহনের আয়না, ম্যাগনিফাইং গ্লাসে, নিরাপত্তার উদ্দেশ্যে, রাস্তার আলোর প্রতিফলক হিসাবে ইত্যাদি ক্ষেত্রে আমরা উত্তল দর্পণ ইউজ করে থাকি। ওকে, হয়ে গেল 2 নম্বর প্রশ্ন। কি ক্লাস প্রত্যেকের ভালো লাগছে তো? ভেরি গুড। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে চলো। কোয়েশ্চেন নাম্বার 3 খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই করে দাও। কি বলছে দেখো। আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত। এটা সাইন মানে এখানে SIN সাইন, ঠিক আছে। আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক কনস্ট্যান্ট। এটি ড্যাশ দ্বারা নির্ধারিত হয়। কোন সূত্রের সাহায্যে এটাকে এক্সপ্লেন করা হয়েছে? খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, ফ্যারাডের সূত্র, স্নেলের সূত্র, নিউটনের সূত্র, মার্ফির সূত্র। প্রথমত উত্তর কোনটা হবে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, দেখি কারা উত্তর করতে পারো। এই তো, ভেরি গুড। অপশন সি, অপশন বি হবে সঠিক উত্তর। এটা হচ্ছে স্নেলের সূত্র দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এই বিষয়টা তোমরা জানলে।
আচ্ছা, তোমাদেরকে আমি স্নেলের যে সূত্রটা ব্যাপারটা রয়েছে সেটাকে এক্সপ্লেন করে দিই, তাই না? দেখো ডান দিকে একটা চিত্র রয়েছে, এটা যখন লাইট পাস করে রেয়ার আর মিডিয়াম টু ডেন্সার মিডিয়াম, অর্থাৎ কম ঘনত্বের মাধ্যম থেকে বেশি ঘনত্বের মাধ্যমে, ঠিক আছে, ডেন্সার মিডিয়ামে যখন লাইট পাস করে, এই কনসেপ্টটাকে এক্সপ্লেন করার ক্ষেত্রে আমরা স্নেলের সূত্র ব্যবহার করি, বা স্নেল কিন্তু একটা খুব ভালো সূত্র দিয়েছে এখানে। অর্থাৎ তোমরা যদি দেখো এখানে খুব ভালো করে বুঝতে পারবে, এই লাইনটা ধরো এটা একটা লাইন, এবং তোমরা দেখো এটা হচ্ছে এয়ার একটা মিডিয়াম, এবং এটা হচ্ছে গ্লাস বা কাঁচ মিডিয়াম, দুটো আলাদা মিডিয়াম হলো, তাই না? তো যখন রে বা আলোক রশ্মি কি করছে, গ্লাসের মধ্য দিয়ে যাচ্ছে, বা তোমরা সাপোজ ধরতে পারো এটা জলও রয়েছে নিচেরটা, যখন দেখো এখানে আলোক রশ্মি পতিত হচ্ছে এবং মাঝখান দিয়ে একটা এন অর্থাৎ নর্মাল লাইন টানা হয়েছে, নর্মাল রেখা, তো এখানে এলো প্রথমে, তো এই যখন মাধ্যম থেকে যখন সে নিচের মাধ্যমে যাচ্ছে, দেখো এটা রিফ্র্যাকশন হচ্ছে, ঠিক আছে, রিফ্র্যাকশন হচ্ছে। তো এই কোণটাকে আমরা নর্মালের সাথে যে কোণটা এখানে হলো, এটাকে আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যাকে আমরা আই দ্বারা ডিনোট করছি, এবং এই যে রিফ্র্যাকশনটা হলো এই নর্মাল লাইন থেকে, দেখো এই যে বিচ্যুতিটা হয়েছে, এটাকে আমরা আর দ্বারা অর্থাৎ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বলছি, ঠিক আছে। তো এই যে রেশিও, অর্থাৎ তুমি যদি সিম্পলি এখানে লিখতে চাও সাইন দিয়ে, ঠিক আছে, খুব ভালো করে দেখবে, সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, এটা হচ্ছে সবসময় ধ্রুবক বা কনস্ট্যান্ট, এটাই হচ্ছে এখানে বলা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ তোমরা যদি দেখো, মানে আপতন কোণের মান এবং প্রতিসরণ কোণের মান, এই দুটো হচ্ছে কনস্ট্যান্ট বা ইউনিভার্সাল হয়, ইউনিভার্সাল কনস্ট্যান্ট বা ধ্রুবক হয়ে থাকে যতক্ষণ না পর্যন্ত, আনটিল অ্যান্ড আনলেস আমরা মিডিয়াম চেঞ্জ করছি, অর্থাৎ মিডিয়াম যদি চেঞ্জ হয় তবেই এই মান পরিবর্তিত হবে, আদারওয়াইজ কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তোমরা সেম জিনিসটাকে যদি আরো তোমরা এখানে করতে চাও, ফর এক্সাম্পল তোমাদেরকে যদি দেখানো হয়, ওকে, এখান থেকে ধরো আরো লাইট এসে পড়ছে, এখানে এলো এলো এবং তোমরা দেখো এইদিকে রিফ্র্যাক্টিভ হলো এবং এখানে নর্মাল লাইন রয়েছে, ঠিক আছে, এখানটায় নর্মাল লাইন রয়েছে। তো এই যে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন এবং অ্যাঙ্গেল অফ যে তোমাদের ইনসিডেন্স, এই দুটো ধরো তুমি I1 এবং এটাকে R1 দিলে, অর্থাৎ এখানে সাইন আই বাই সাইন আর ইজিক্যালস টু তোমরা যদি লিখো সাইন I1 এবং ডিভাইডেড বাই সাইন R1, এটাও কিন্তু কনস্ট্যান্ট হবে, অর্থাৎ এই ইন্ডেক্স বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা বলা হচ্ছে, এই ক্ষেত্রে তুমি যতবার তুমি যাই করো না কেন, মিডিয়াম যদি সেম থাকে তাহলে কিন্তু এটা আমার কনস্ট্যান্ট থাকবে। এটাই হচ্ছে স্নেলের সূত্রের মাধ্যমে সিম্পলি ব্যাখ্যা করা হয়েছে। ভেরি গুড, আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারছো আর একবার জাস্ট কিন্তু তোমরা দেখে নিতে পারো। ওকে, নেক্সট পরবর্তী দেখো না, এখানে লেখাও রয়েছে সেই বিষয়গুলো, এখানে ওই বিষয়গুলো এক্সপ্লেন করা রয়েছে, যেটা তোমাদের বোঝালাম সেই বিষয়টা কিন্তু এক্সপ্লেন এখানে রয়েছে। ওকে, নেক্সট, কোন আলোকীয় ঘটনার কারণে তারার মিটমিটি হয়, তারারা মিটমিট করে আকাশে? প্রতিফলন, হস্তক্ষেপ, প্রতিসরণ, বিচ্যুতি। দেখো তারাদের মিটমিট করা আকাশে, এটাও কিন্তু রিফ্র্যাকশনের উপরে হয়ে থাকে, অর্থাৎ প্রতিসরণের জন্য হয়। কি কারণে হয়? প্রতিসরণের জন্য হয়। খুব ভালো করে দেখবে, এখানে এখানে একটা ছবি দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা? অ্যাকচুয়ালি তোমার হচ্ছে স্টার, এটা হচ্ছে স্টারের হচ্ছে অ্যাকচুয়াল পজিশন, অর্থাৎ তারা যেখানটায় রয়েছে, ঠিক আছে, অ্যাকচুয়াল পজিশন। আর অ্যাপারেন্ট স্টার পজিশন দেখো এইখানটা কি হচ্ছে, রিফ্র্যাক্টিভ হচ্ছে। তো এই যে রিফ্র্যাকশনটা ঘটলো, ঠিক আছে, এর জন্যই কিন্তু তারাদের মিটমিট করে জ্বলতে দেখা যায়। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, সূর্য থেকে আসা আলো উত্তর লেন্সের উপর পড়লে ড্যাশে একত্রিত হবে, বক্রতার ব্যাসার্ধে, অক্ষীয় কেন্দ্রে, ফোকাসে, কোনো বিকল্পটাই সঠিক নয়। 5 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তরটা কোনটা হবে বলো? কোয়েশ্চেন নাম্বার 5, সঠিক উত্তরটা হবে অপশন সি, সূর্য থেকে আসা আলো উত্তর লেন্সের উপর পড়লে ফোকাসে একত্রিত হবে, অপশন সি। ঠিক আছে, সূর্য থেকে আসা আলো উত্তর লেন্সের উপর পড়লে ফোকাসে একত্রিত হবে। উত্তর লেন্স আলোক রশ্মিকে অভিসারী করে এবং একটি নির্দিষ্ট বিন্দুতে ফোকাস করে থাকে। নেক্সট, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের এখানে দেব। যে সমস্ত পরীক্ষার্থীরা টার্গেট করেছে 2025-এ এএনএম এবং জিএনএম এন্ট্রান্স এক্সামকে, তাদের জন্য বলবো এক্সাম বাংলার তরফ থেকে যে প্র্যাকটিস সেট বইটি লঞ্চ করা হয়েছে, ইতিমধ্যে প্রচুর ছেলে মেয়ে সংগ্রহ করেছে। তুমি কোনো জায়গায় কোচিং পড়ছো, বুক পড়েছো, সিলেবাস কভার করেছো, অনেক কিছু করেছো, ভেরি গুড।
বাট এই মুহূর্তে যেটা প্রয়োজন পরীক্ষার আগে সেটা হচ্ছে নিজেকে বেশি করে প্র্যাকটিস করা, ঠিক আছে, বেশি বেশি করে প্রশ্নপত্র সলভ করা। তো সঠিক যদি তুমি গাইডেন্স বা সলভ বা প্র্যাকটিস বুক পেতে চাও তাহলে বলবো তোমাকে এক্সাম বাংলার এই বইটা সংগ্রহ করতে পারো। এখানে রয়েছে 30টি স্পেশাল প্র্যাকটিস সেট। তোমাদের সিলেবাস অনুযায়ী ক্যাটাগরি 1 2 ভাগ করে যেরকম প্রশ্নপত্র থাকে ঠিক সেইভাবে প্রত্যেকটা সেটে প্রশ্নপত্র রাখা হয়েছে এবং কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড পরীক্ষার মতন করে রাখা হয়েছে। এইখানে তোমরা পাবে PYQ সমাধান এবং প্রত্যেকটা সেটে যে ম্যাথ রিজনিং রয়েছে তার কমপ্লিট সলিউশন, সঙ্গে অতিরিক্ত 1500 প্লাস MCQ স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে লাইফ সায়েন্স, জিকে এবং ফিজিক্যাল সায়েন্সের উপরে। যারা বইটা এখনো পর্যন্ত সংগ্রহ করনি তাদেরকে বলবো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, লিংকে জাস্ট ক্লিক করে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বাই নাওতে গেলে একটা কুপন কোড চাইবে, তুমি দিতেও পারো না পারো। তুমি যদি চাও যে সব থেকে কম দামে বেশি ডিসকাউন্টে বইটিকে বাড়িতে বসে আমি সংগ্রহ করব তাহলে কুপন কোড তোমার জন্য লাগবে হচ্ছে ANM10। এই কুপন কোডটা দিয়ে দিবে, দেখো অনেকটা ছাড় তুমি পেয়ে যাবে আরো। ওকে, তো যারা নিতে ইচ্ছুক রয়েছে তারা একবার দেখতেই পারো। চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাই। ড্যাশতে আলোর বিচ্ছুরণ দেখা যায়? আকাশের নীল রং, সূর্যোদয়ের সময় সূর্যের লালচে ভাব, সূর্যাস্তের সময় সূর্যের লালচে ভাব, উপরের সবগুলো। সঠিক উত্তর কোনটা হবে? দেখো আকাশের নীল রঙে এটাও কিন্তু আলোর বিচ্ছুরণের জন্য হয়, সূর্যোদয়ের সময় সূর্যের লালচে ভাব এবং সূর্যাস্তের সময়ও যে সূর্যের লালচে ভাব, এই সমস্তগুলোই কিন্তু কি, এই সমস্তগুলো হচ্ছে আলোর বিচ্ছুরণের কারণে হয়ে থাকে। তো তোমাদের লাইট রিফ্র্যাকশন থেকে অনেকগুলো প্রশ্ন আজকে আমি এখানে করিয়ে দিলাম। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। ধাতব তারের বৈদ্যুতিক প্রতিরোধ ক্ষমতা তার ড্যাশ এর উপর নির্ভর করে? দৈর্ঘ্য, উপাদান, বেদ নাকি আকৃতি? ধাতব তারের বৈদ্যুতিক প্রতিরোধ, ইলেকট্রিক রেসিস্টিভিটি, এটা ডিপেন্ড করে কিসের উপর? এটা ডিপেন্ড করে সেটা কোন উপাদান, কোন উপাদান দ্বারা ঠিক আছে গঠিত। সো অপশন আমাদের বি হবে সঠিক উত্তর। অপশন বি, কোন উপাদানের, তার উপাদানের উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল তোমাকে যদি বলা হয় যে সিলভার বা রূপোর তার প্রতিরোধ ক্ষমতা বেশি নাকি এটা প্লাস্টিকের প্রতিরোধ ক্ষমতা বেশি হবে? ডেফিনেটলি প্লাস্টিকের প্রতিরোধ ক্ষমতা বেশি হবে, তাই না? সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভালো কারেন্ট পরিবহন করবে কে? ভালো বা গুড কন্ডাক্টর হবে কে? গুড কন্ডাক্টর হবে হচ্ছে তোমার এখানে কে? ডেফিনেটলি সিলভার। বাট রেসিস্টিভিটি সব থেকে বেশি হবে কার? প্লাস্টিকের। নেক্সট পরবর্তী প্রশ্ন। যেসব পদার্থ বিদ্যুৎ প্রবাহিত হতে দেয় না তাদেরকে ড্যাশ বলে? সেমিকন্ডাক্টর বলে, কন্ডাক্টর বলে, ইনসুলেটর বলে, সেমি ইনসুলেটর বলে? বলো কোশ্চেন নাম্বার 8 সঠিক উত্তর কোনটা হবে? ইনসুলেটর বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর অনেকে কন্ডাক্টর কন্ডাক্টর বলছে, কন্ডাক্টর হলে গুড ইলেকট্রিক পরিবাহী করে, ইনসুলেটর করে না। ঠিক আছে, ওই সময় দেখবে তোমরা ইনসুলেটর হিসাবে কি ইনসুলেটর, ফর এক্সাম্পল তোমার আগেকার দিনে যে বোর্ডগুলো হতো সেই বোর্ডগুলো দেখবে কাঠের হতো, এখনকার দিনে বোর্ডগুলো মডার্ন বোর্ড প্লাস্টিকের হয়। কারণটা কি? ইনসুলেটরে কাজ করে, তাদের মধ্যে ইলেকট্রিক কি হয় না, শর্ট সার্কিট হয় না, না যাতে শক না হয়ে আমরা শর্ট খাই, ঠিক আছে, সেটা হয় না। এবং তোমরা দেখবে যে সমস্ত ইলেকট্রিশিয়ানরা রয়েছে তারা হাতে গ্লাভস পরে, ঠিক আছে, রাবারের। এর কারণ কি? সো এই সমস্ত ম্যাটেরিয়াল গুলো কি, এগুলো হচ্ছে গুড ইনসুলেটরের কাজ করে। ওকে, ভেরি গুড। নেক্সট এখানে দেখো সেমিকন্ডাক্টরে কিছু উদাহরণ দেওয়া হয়েছে, সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড, ঠিক আছে, ইত্যাদি সেমিকন্ডাক্টরের উদাহরণ। ইনসুলেটর কি? ইনসুলেটর হচ্ছে এমন এক ধরনের পদার্থ যেটা হচ্ছে কন্ডাক্টিভিটি কমিয়ে দেয় ইলেকট্রিকের। এর উদাহরণ হিসেবে রাবার, প্লাস্টিক, কাঠ, কাঁচ, সিরামিক ইত্যাদিকে আমরা এক্সপ্লেন করতে পারি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন। টাংস্টেন নিচের কোনটিতে ব্যবহৃত হয়? ধাতু নিষ্কাশন, বৈদ্যুতিক বাল্ব, অন্তরক, বস্ত্র উৎপাদন। এইখানে যে চারটে অপশন রয়েছে ডান দিকে ছবি দেখে আশা করছি প্রত্যেকেই বুঝে গিয়েছো। এটা একটা কি ইলেকট্রিক বাল্ব, বৈদ্যুতিক বাল্ব। বৈদ্যুতিক বাল্বের যে ফিলামেন্ট সেটা টাংস্টেন ধাতু দ্বারা তৈরি, আমরা প্রত্যেকেই জানি। দেখো এখানে লেখা আছে টাংস্টেন ফিলামেন্ট, এটা হচ্ছে ফিলামেন্ট, তাই না? এটা ফিলামেন্ট এবং এই ফিলামেন্টটা কি দ্বারা? টাংস্টেন ধাতু দ্বারা তৈরি। এর কারণও রয়েছে, কেন এটা টাংস্টেনের হলো, লোহারও তো হতে পারতো। টাংস্টেন এমন একটা ম্যাটেরিয়াল বা মেটাল, এখানে ধাতু, ঠিক আছে, এখানে মানে হাই হিট, যদি প্রচুর পরিমাণে হিট থাকে তাহলেও কিন্তু এটা গলে যায় না বা বার্ন আউট হয় না, পুড়ে যায় না, বরং এটা লাইট উৎপন্ন করে যার সাহায্যে আমরা আলো পাই। অর্থাৎ যে কারণে আমরা টাংস্টেনটা বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে ইউজ করে থাকি। অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোশ্চেন। বৈদ্যুতিক বিভব হলো ড্যাশ? ভেক্টর ইউনিট, স্কেলার ইউনিট, মাত্রাহীন ইউনিট, এই বিকল্পগুলির কোনোটিই নয়। কোশ্চেন নাম্বার 10 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। বৈদ্যুতিক বিভব হলো একটি স্কেলার কোয়ান্টিটি। অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। দেখো দুটি চার্জিত বস্তুর মধ্যে
চার্জের আদান প্রদান যে তড়িৎ অবস্থার দ্বারা নির্ধারিত হয় তাকে আমরা কি বলি? তড়িৎ বিভব বলি। এবং বৈদ্যুতিক বিভব হলো দুটি বিন্দুর মধ্যে বৈদ্যুতিক বিভবের পার্থক্য। তো বৈদ্যুতিক বিভবটা আমাকে জানতে চেয়েছিল, দুটি বিভবের মধ্যে পার্থক্য। এটি হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, যার এসআই ইউনিট হচ্ছে ভোল্ট। ঠিক আছে, এটি একটি স্কেলার কোয়ান্টিটি যার এসআই যে ইউনিট, ঠিক আছে, সেটা হচ্ছে ভোল্ট। নেক্সট, বৈদ্যুতিক ট্রান্সমিশন লাইনে তামা ব্যবহার করা হয় কারণ কি কারণে তামা ইউজ করা হয়? উচ্চ প্রতিরোধ ক্ষমতা, কম প্রতিরোধ ক্ষমতা, কোনো প্রতিরোধ ক্ষমতা নেই, নাকি এই বিকল্পগুলির কোনোটাই কারেক্ট নয়? কোশ্চেন নাম্বার 11, বৈদ্যুতিক ট্রান্সমিশন লাইনে তামা ব্যবহার করা হয় কারণ কম প্রতিরোধ ক্ষমতা, প্রতিরোধ ক্ষমতা কম রয়েছে। অপশন বি হবে সঠিক উত্তর। দেখো, বৈদ্যুতিক ট্রান্সমিশন লাইনে তামা ইউজ করা হয় কারণ একটি উচ্চ পরিবাহী ধাতু, এটি একটি উচ্চ পরিবাহী ধাতু এবং কম প্রতিরোধ ক্ষমতা রয়েছে, অর্থাৎ রেসিস্টিভিটি কম রয়েছে, ঠিক আছে, এবং কন্ডাক্টিভিটি বেশি রয়েছে। এর মানে কি, তামার তারের মধ্য দিয়ে বিদ্যুৎ সহজেই প্রবাহিত হতে পারে এবং এর ফলে কি হয়, বিদ্যুতের ক্ষতিও হয় না। ঠিক আছে, নেক্সট, পরবর্তী কোশ্চেন, পারমাণবিক শক্তি হলো একটি কি? নবায়নযোগ্য শক্তির উৎস, অনবায়নযোগ্য শক্তির উৎস, নবায়নযোগ্য বা অনবায়নযোগ্য শক্তির উৎস নয়, এই বিকল্পগুলির কোনোটিই নয়। কোশ্চেন নাম্বার 12, 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো এটি একটি নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি। নিউক্লিয়ার এনার্জি কি? পারমাণবিক শক্তি একটি অনবায়নযোগ্য শক্তির উৎস। ঠিক আছে, নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট, তাপবিদ্যুৎ কেন্দ্রে কি ব্যবহার করা হয়? ইউরেনিয়াম, থোরিয়াম, বায়ু, জীবাশ্ম জ্বালানি। তাপবিদ্যুৎ কেন্দ্রে কি ইউজ করা হয়? তাপবিদ্যুৎ কেন্দ্রে ইউজ করা হয় জীবাশ্ম জ্বালানি, অপশন ডি হবে সঠিক উত্তর, ফসিল ফিউল। ওকে, জীবাশ্ম জ্বালানির যদি আমরা এক্সাম্পল দেখি কি কি হবে, জীবাশ্ম জ্বালানি এক্সাম্পল বলতে পারবে? বলো তো কমেন্টের মাধ্যমে, জীবাশ্ম জ্বালানি কোনগুলো? কয়লা, সিম্পল উত্তর। ন্যাচারাল গ্যাস, ঠিক আছে, অয়েল হয়ে যাবে, র ওয়েল, ক্রুড অয়েল, ঠিক আছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, তাপবিদ্যুৎ কেন্দ্রে জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, তেল এবং গ্যাস পোড়ানো হয়, যেটা তাপ তৈরি করে, যা পরে বাষ্প তৈরি করে টারবাইনের চাকা ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। আর ইউরেনিয়াম কি? পারমাণবিক কেন্দ্রে জ্বালানি, জৈবিক বজ্র থেকে জৈব গ্যাস পাওয়া যায়। আর থোরিয়াম হচ্ছে একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় ধাতু, যেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা 90 এবং এটি হালকা রূপালী বর্ণের হয় এবং তেজস্ক্রিয় কঠিন ধাতু হিসাবে পরিচিত। নেক্সট, পরবর্তী কোশ্চেন, 14 নম্বর প্রশ্ন, ড্যাশ প্রকৃতির পরিচ্ছন্নতাকারী হিসেবে পরিচিত? উৎপাদক, পচনশীল, ভোক্তা, তৃণভোজী। কোনটি প্রকৃতির পরিচ্ছন্নতাকারী হিসেবে পরিচিত? ডিকম্পোজার। ঠিক আছে, ডিকম্পোজারকে প্রকৃতির পরিচ্ছন্নতাকারী বলা হয়, অপশন বি হবে সঠিক উত্তর। ডিকম্পোজারকে বা পচনশীল হচ্ছে প্রকৃতির পরিচ্ছন্নতাকারী হিসেবে পরিচিত। ওকে, চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন নাকি পরবর্তী কোশ্চেন, ধাতুগুলির মধ্যে তাপের সবচেয়ে দুর্বল পরিবাহী কোনটি? মানে নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে তাপের সবচেয়ে দুর্বল পরিবাহী কোনটি? সীসা, পারদ, ক্যালসিয়াম, সোডিয়াম। কোনটির মাধ্যমে তাপ সবথেকে কম পরিবহন করতে পারে? সীসা, অপশন এ হবে সঠিক উত্তর। আচ্ছা, সীসার রাসায়নিক সংকেত হচ্ছে পিবি, পরীক্ষাতে আসে। পারদের রাসায়নিক সংকেত কি? এইচজি। ঠিক আছে, নেক্সট, সেতার এবং বেহালার মতো বাদ্যযন্ত্রের ঘণ্টা এবং তার তৈরির ধাতুর কোন বৈশিষ্ট্য ব্যবহার করা হয়? সোনোরাসনেস, মলেবিলিটি, ডাক্টিলিটি, কন্ডাক্টিভিটি। সঠিক উত্তর হবে সোনোরাসনেস। ওকে, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, প্রদত্ত ধাতুগুলির বিক্রিয়ার ঊর্ধ্বক্রম অনুসারে নিচের কোনটি সঠিক বিন্যাস? জিঙ্ক, আয়রন, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, সোডিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন। কোশ্চেন নাম্বার 17, ধাতুগুলির বিক্রিয়ার ঊর্ধ্বক্রম অনুসারে যদি সাজায়, প্রথমে সোডিয়াম আসবে ডেফিনেটলি, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে জিঙ্ক, তারপরে আয়রন, অর্থাৎ অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, প্রদীপের সলতে সর্বদা তেলে সিক্ত থাকার কারণ কি? চাপের পার্থক্য, কৈশিকতা, তেলের নিম্ন সান্দ্রতা, নাকি অভিকর্ষজ বল? প্রদীপের সলতে সর্বদা তেলে সিক্ত থাকার কারণ হচ্ছে কৈশিকতা, ক্যাপিলারি অ্যাকশন, অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। ওকে, দেখো, কৈশিকতা কি? খুব সরু ছিদ্রের একটি নলকে যদি কোনো তরলে ডুবিয়ে দেওয়া হয়, তবে দেখা যাবে কি কৈশিকের তরল পার্শ্ববর্তী তরলটির তুলনায় কিছুটা উপরে উঠে অথবা নিচে নেমে আসে। এই ঘটনাটাকে আমরা কৈশিকতা বলে থাকি, খুব ইম্পর্টেন্ট কিন্তু। কৈশিকতার মূল কারণ কি? তরলের বক্রপৃষ্ঠের, অর্থাৎ অবতল বা উত্তল হতে পারে, দুটি পক্ষের চাপের পার্থক্য। ঠিক আছে, বক্রপৃষ্ঠের চাপের পার্থক্য। লন্ঠন বা কেরোসিনের বাতিতে কেরোসিন একটি ফ্লাস্ক আকারের পাত্রে সংরক্ষণ করা হয় এবং তবে
ফ্লাস্ক, এই ফ্লাস্কের ভিতরে একটি ঘন তুলা বা পশমের সুতো ডোবানো হয় এবং আমরা কি দেখি সুতোটি যখন জ্বালায় তখন এটি জ্বলতে থাকে, কারণ নিচে ফ্লাস্ক থেকে কেরোসিন এই সলতের মধ্য দিয়ে উঠে আসে উপরের দিকে, তাই না? লন্ঠনে ব্যবহৃত এই সুতোটি সলতে হিসাবে পরিচিত। তরল কেরোসিন কৈশিক ক্রিয়ার কারণে এটি সলতেতে উঠতে থাকে এবং প্রজ্বলনে সহায়তা করে। তো এই ঘটনাটি ঘটে থাকে আমরা যখন আমরা লন্ঠন ইউজ করি, বাড়িতে প্রদীপ প্রজ্বলন করি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এই কৌশিকতা বা ক্যাপিলারি অ্যাকশন কাজ করে। নেক্সট পরবর্তী কোশ্চেনে আমরা যাব। কোশ্চেন নাম্বার 19, অ্যালুমিনিয়ামের একটি আকরিক হলো কি? বক্সাইট, সিডেরাইট, ডলোমাইট, ম্যাগনাইট। অ্যালুমিনিয়ামের একটি আকরিক হলো বক্সাইট। অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। দেখো বিভিন্ন ধাতুর আকরিক, এটা পরীক্ষাতে তোমরা লিস্টটা দেখে নাও ভালো করে। আয়রনের আকরিক হেমাটাইট, ম্যাগনেটাইট, পাইরাইট, সিডেরাইট। হেমাটাইট, ম্যাগনেটাইট, পাইরাইট, সিডেরাইট এইখানেই দেখে নাও। জিঙ্কের আকরিক কি কি? জিঙ্ক ব্লেন্ড, ক্যালামাইন। অ্যালুমিনিয়ামের আকরিক মোস্ট ইম্পর্টেন্ট বক্সাইট তোমাদের অপশনে ছিল। এছাড়াও গিবসাইট, ক্রায়োলাইট, কোরান্ডাম, অ্যালুনাইট। তামার আকরিক কোনগুলো? ম্যালাকটাইট, অ্যাজুরাইট, কিউপ্রাইট। ম্যাগনেসিয়ামের উপাদান কোনগুলো আকরিক? কার্নালাইট, ডলোমাইট। পটাশিয়ামের আকরিক কোনগুলো? হেমাটাইট, সল্টপিটার। সোডিয়ামের রক সল্ট, পারদের সিন্নাবার, মোস্ট ইম্পর্টেন্ট পারদের সিন্নাবার। সিলভারের সিলভার গ্ল্যান্স। সোনার হচ্ছে ক্যালভেরাইট এবং সাইবারাইট। ওকে, ক্যালভেরাইট এবং সাইবারাইট দেখে নাও প্রত্যেকে আরেকবার ভালো করে। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। কোশ্চেন নাম্বার 20, পিতলের উপাদান হলো কোনটি? তামা এবং লোহা, দস্তা এবং টিন, তামা ও দস্তা, দস্তা ও রূপো। কোশ্চেন নাম্বার 20, 20 নম্বর প্রশ্ন। সঠিক উত্তরটা হবে তামা এবং দস্তা। অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। তামা এবং দস্তা। পিতলের উপাদান কি? তামা এবং দস্তা। অপশন সি হবে সঠিক উত্তর। দেখো সংকর ধাতু এবং তার উপাদান, পিতলের তামা জিঙ্ক, ব্রোঞ্জের হচ্ছে তামা টিন, কাঁসা তামা টিন, গান মেটালে তামা জিঙ্ক এবং টিন, ম্যাগনেলিয়াম হচ্ছে অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম। তো বিভিন্ন সংকর ধাতু কোন উপাদানের সমন্বয়ে গঠিত, এইটাও কিন্তু দেখবে একদম ভিভিআই। ঠিক আছে, যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের জন্য করানো হচ্ছে এএনএম এবং জিএনএম পরীক্ষাকে টার্গেট করে, বিশেষ করে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য ভিভিআই। এবং মনে রাখবে এই প্রশ্নগুলো পরীক্ষার স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে করা হচ্ছে আশা করব। এবং এইখানে তোমরা প্রচুর কোয়েশ্চেন উইথ এক্সপ্লেনেশন দেখতে পাচ্ছ, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সারের পিছনে কারণটা কি এটাও তুমি জানতে পারছো। আশা করব ক্লাস প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার করো। যারা বইটা এখনো সংগ্রহ করনি সংগ্রহ করতেই পারো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। কুপন কোড ইউজ করবে ANM10। বাড়িতে বসে 3 থেকে 4 দিনের মাথায় তুমি বইটিকে পেয়ে যাবে হাতের মুঠোয়। এবং বারবার প্র্যাকটিস করো, আমাদের ক্লাস দেখো। যে সমস্ত সিলেবাস করা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু একটি পারফেক্ট বুক এটা। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে। এএনএম এবং জিএনএম পরীক্ষার্থীর জন্য ফ্রি ক্লাস আপডেট, বিভিন্ন কন্টেন্ট ম্যাটেরিয়ালস, পরীক্ষা সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। ওকে, সকলে ভালো থাকবে। গুড নাইট টু অল অফ ইউ। বন্দে মাতরম, জয় হিন্দ।